আবারও স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে, এবং আমি বলে থাকি এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। এই পর্যায়ে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের জন্য ঈদের আনন্দের পাশাপাশি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রিয় একজন মানুষ যুক্ত হয়েছেন, ডাক্তার সজল আশফাক। শুরুতে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া, কেমন আছেন? জি, ভালো আছি। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। যেহেতু ঈদ মানে আজকে হচ্ছে শুক্রবার, একদম একদিন পরেই আমাদের ঈদ, এবং কালকে থেকে চাঁদ রাতের যে আমেজ সেটি শুরু হয়ে যাবে। তবে জি। কোরবানির ঈদের সাথে আমাদের স্বাস্থ্যের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কোরবানির হুম। ঈদের। সে কারণেই আজকে আপনাকে আনা। শুরুতে আমি আপনার কাছে যদি জানতে চাই যে রমজানের এক ধরনের প্রস্তুতি থাকে, 1 মাস রোজা রাখার পরে আমরা এক ধরনের স্বাস্থ্যের টিপস দিয়ে থাকি। কোরবানি ঈদেও যেহেতু গরু কুরবানি কিংবা খাসি কুরবানি হয়, মাংসের পরিমাণটা একটু বেশি থাকে আমাদের খাওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে হুম। শুরুতেই আমি একটু জানতে চাই, ঈদের এই আনন্দে সুস্থ থাকার জন্য প্রথম টিপসটি আপনি কি দিবেন? আম, অনেক ধন্যবাদ নূপুর। আসলেই মানে ঈদের একটা প্রস্তুতি তো লাগেই। তো হুম, কোরবানিতে একটা ভিন্ন প্রস্তুতি, যেহেতু এখানে মাংসের একটা আধিক্য থাকে, আপনি ঠিকই বলেছেন। হুম, হুম, তো এক্ষেত্রে যেটা প্রস্তুতি, খাবার দাবারের যেটা প্রস্তুতি, আমরা সবসময় বলি যে এখানে এখানে তো আসলে রোজার মধ্যে যেটা হয় যে দীর্ঘ 1 মাস উপবাসের পরে একটু মানে বেশি খাওয়া হয়ে যায়, কিন্তু এখানে হয়তো সেটা হচ্ছে না। এখানে প্রস্তুতিটা ভিন্ন রকম। যেমন কোরবানি দেওয়ার পর মাংসটা নিয়ে আমরা কি করব, মাংসটা কিভাবে প্রিপেয়ার করব, এই প্রস্তুতিটা দরকার। তো সবাই এখন জানেন যে এখানে নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক সিটির বাইরে যে অনেকে কোরবানি দেন, অনেকে গ্রোসারিতে দেন। তো যারা বাইরে দেন তাদের একরকম প্রস্তুতি, যারা গ্রোসারিতে দেন তাদের একরকম প্রস্তুতি, তো সেটা তো হুম, অন্য প্রস্তুতি। কিন্তু মাংস মানে প্রিপেয়ার করার একটা প্রস্তুতি কিন্তু আমাদের রাখতে হবে, যেহেতু আমরা সবসময় এটা বলি যে এই মাংসের কথা আসলে অনেক বিষয় আসে, আমি সেই প্রসঙ্গে আসছি আস্তে আস্তে। হুম, হুম, প্রস্তুতির ক্ষেত্রে যেটা হবে যে মাংসটা আমি কিভাবে প্রিজার্ভ করব, কিভাবে নিব, মাংসটা যাতে নষ্ট না হয়, মাংসটা কাটার পর সাথে সাথে যতটা দ্রুত সম্ভব সেটাকে হুম, হুম, প্রিজার্ভ করতে হবে, না হলে কিন্তু মাংসটা নষ্ট হয়ে যাবে। কারণ এখন তো অনেক গরম পড়ছে, তাই না? হুম, হুম, এই হুম। জিনিসটা মাথায় রাখা দরকার। আমরা জানি যে এই যারা এই নিউ ইয়র্ক সিটির বাইরে যাচ্ছেন 1 ঘন্টা 2 ঘন্টার জার্নি, তো সেখানে কিন্তু মাংসটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যেটা তারা আইস ব্যবহার করতে পারেন, বা গাড়িতে নিশ্চয়ই এসি থাকে, তাতে 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো নষ্ট হয় না, কিন্তু তার বেশি হলে কিন্তু নষ্ট হতে পারে। সেক্ষেত্রে তারা যদি আইসের বক্স ইউজ করেন তাহলে হয়তো একটু ভালো হবে। এটা একটা বিষয়। আর মাংসের প্রস্তুতির ব্যাপারে যেটা বলবো যে মাংসের কথা আসে কোলেস্টেরলের কথা আসে। রেড মিট সম্পর্কে অনেক রকম মানে কিন্তু দুর্নাম আছে, কিন্তু আমি সবসময় রেড মিটের পক্ষে। পক্ষে এই কারণে যে রেড মিট যাদের জন্য খারাপ মানে এই সেন্সে যে একেবারেই যে খারাপ তা কিন্তু না। কারণ হুম, রেড হুম, মিট সম্পর্কে যেটা বলা হয়, যেটা একদমই খাওয়া যাবে না, এটা অনেক অনেক বেশি কোলেস্টেরল অনেক, কিন্তু আমরা কেউ এটার ভালো দিকগুলো কিন্তু বলি না। রেড মিট কিন্তু যদি আমরা পুষ্টিমানের দিকে বিচার করি, সেটা হুম। কিন্তু মুরগির মাংসের চেয়ে অনেক বেশি কিন্তু পুষ্টি সম্পন্ন। কারণ এর মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে, কপারের পরিমাণ বেশি থাকে, প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তারপর আরো যেসব জিনিস আছে যেটা আমরা বলি যে জিঙ্কের পরিমাণ বেশি থাকে। বিশেষ করে পেশি গঠনে, বিশেষ ইয়াং যারা মানে এক্সারসাইজ করেন, যারা পরিশ্রম করেন, তাদের জন্য কিন্তু গরুর মাংস খুবই একটা ভালো জিনিস খাওয়ার জন্য। তারা কিন্তু খেতে পারেন, এবং এটাতে তাদের অনেক উপকার হয়। মাসেল বিল্ডিং হয়, তাদের প্রোটিনের চাহিদা মেটে, রক্ত স্বল্পতা দূর হয়। জিঙ্ক আপনি জানেন যে তাদের মাংসপেশির গঠন সহ অনেক কিছুতে হেল্প করে, রোগ প্রতিরোধ ক্ষমতায় হেল্প করে। কিন্তু অনেক পরিমাণটা মুরগির মাংসের চেয়ে অনেক ক্ষেত্রে দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি, এত বেশি আচ্ছা। পরিমাণে থাকে। তো এটা একটা বিষয়। তো এটা আমি বললাম এই কারণে যে গরুর মাংস যাদের খাওয়া নিষেধ, বিশেষ করে যারা হার্টের পেশেন্ট আছেন, হুম, যাতে হুম, কোলেস্টেরল বেশি, জানেন আপনি আপনি হয়তো খেতে পারবেন, একটু কম খাবেন, কিন্তু আমরা যেভাবে বলি না যে একেবারেই খাওয়া যাবে না। ধরুন আমি কোলেস্টেরল আমার হাই ছিল, আমি কোলেস্টেরলের হুম, হুম। ওষুধ খাচ্ছি, এখন আমার কোলেস্টেরল মাত্রা ওষুধ খেয়ে স্বাভাবিক আছে। আমি গরুর মাংস একটু একটু খেতেই পারবো, সপ্তাহে একদিন আমি একটু একটু খেতেই পারবো, কাজে সমস্যা হওয়ার কথা না। আমি যদি হাঁটাচলা করি, আমি সেটাকে বার্ন করে ফেলি, সমস্যা নাই। তো হঠাৎ করে মানে এটা তো এমন না যে আজকে খেলাম কালকে একদমই বেড়ে যাবে, তা তো না। আমি যদি একটা হুম, হুম। নিয়মের মধ্যে থাকি, সেক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নাই। এটা এমন না যে আমি নিয়মের মধ্যে আছি, তারপর একটু খেলাম পরেই কালকে আমার কোলেস্টেরল একদম 400-500 হয়ে যাবে, তা কিন্তু হবে না। আমি কাজে বয়স ভেদেই আপনার কাছে আমি একটু ছোট ছোট করে প্রশ্ন করতে জি। চাই। ডাক্তার সজল আশফাক, শুরুতে আমি আরেকটা বিষয় নিজের আগ্রহ থেকে আমি এই প্রশ্নটি করতে চাই, যে আমরা যারা নিউ ইয়র্কে থাকি, প্রবাসে থাকি, আমরা বেশিরভাগ সময় গরুর মাংস কিংবা খাসির মাংসটা ফ্রোজেন পাই সারা বছর। কিন্তু এই কোরবানির মাংসটি একদম ফ্রেশ। ফ্রেশ। বেশিরভাগ সময়ই আমরা দেখি যে আহ, বেশিরভাগই আমরা বাইরে হুম। গিয়ে ফার্মে গিয়ে কোরবানি দিয়ে আমরা নিয়ে আসছি। তো
তো সেক্ষেত্রে আমাদের যে চিরাচরিত অভ্যাস, সারা বছর ধরে আমরা ফ্রোজেন খেলাম, এখন একদম ফ্রেশ একটা মাংস যেটির মধ্যে ব্লাড, এটিতে কি কোনো সমস্যা হয় নাকি ইটস ফাইন, মানে না এভরিথিং ইজ না, ফ্রেশটাই তো ভালো আসলে। ফ্রোজেন, ভালো? হ্যাঁ, হ্যাঁ সেটাই হ্যাঁ, বলছি। আপনি যখন একটা জিনিস ফ্রোজেন খাবেন সেখানে কিন্তু হুম, কিছুটা হলে কিন্তু মানে যে তার যে পুষ্টির যে মান সেটা কিন্তু একটু কমে যাবে, এটা কিন্তু সত্যি। আচ্ছা। হ্যাঁ, এটা কমে যায়। আপনি যখন ফ্রেশটা খাচ্ছেন সেটা একদমই সবকিছু মানে যত রকম পুষ্টিমান আছে সব কিন্তু বজায় থাকছে। হুম হুম। এটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় আমি মানে কিছু কিছু জিনিস আমি অ্যাড করতে চাই, যেমন ধরেন কোন গরুটা ভালো, এটা অবশ্য এখন আর সেই মানে কোন গরুটা হ্যাঁ, আমি তারপরে কিনবো জেনে সেটা রাখি, জেনে রাখি। জেনে রাখে। হ্যাঁ, জি। ধরেন মানে বলা হয় যে যেই গরুগুলো মানে একদমই মানে ঘাস খায়, ঘাস খাচ্ছে, তো সেই গরুর কিন্তু সেই গরুর মাংসটা কিন্তু একটু উন্নত মানের হবে। আমরা সেটাতে বুঝবো কিভাবে? মানে এখন সেটা ফার্মের ওরা কি খাওয়ায় হুম, সেটার উপর নির্ভর করে। আর তারা আচ্ছা যদি আচ্ছা আচ্ছা। ওরকম মানে যেসব মানে শস্য দানা দিয়ে খাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই, তো হুম ওই হুম খাবার যে মানে যেসব ফিড মানে যেগুলো পাওয়া যায় গরুতে বা হুম হুম। যেগুলো খাওয়ায়, তো সেটাতে কিন্তু সেটারও মান ভালো হবে, কিন্তু ওই যেই গরুটা সরাসরি ঘাস খাচ্ছে, তাজা ঘাস খাচ্ছে, তার মাংসটা কিন্তু অনেক উন্নত হবে মানে সব দিক দিয়ে, আচ্ছা। মানে মানে পুষ্টিমানটা অনেক বেশি হবে, অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য সব পরিমাণ একটু বেশি বেশি থাকবে, মাংসটা অনেক ভালো হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় বোধহয় বলা দরকার, আমরা সবসময় বলি যে আপনি গরু মাংসে তো অনেক চর্বি থাকে, তো চর্বি হুম, থাকলে যদি আপনি মনে করেন যে আপনি চর্বি কম খাবেন, তো গরুর মাংসের সব জায়গায় কিন্তু চর্বি বেশি থাকে না, কোথাও কোথাও চর্বি বেশি থাকে, কোথাও কোথাও কম থাকে। তো সেভাবে আমি বাছাই করতে পারি, আমি বাড়তি চর্বিটা কেটে ফেলে দিতে পারি। হ্যাঁ, এবং মাংসগুলো একটু মানে ছোট ছোট করে কেটে নিতে পারি। তাহলে হবে কি যে আহ, এই চর্বিটা যদি আমি কেটে বাদ দিয়ে দিলাম, মানে মানে ভিজিবল যে চর্বিটা সেটাই যদি বাদ হুম, দিয়ে হুম। দিই, তাতে কিন্তু দেখা যাবে যে মানে আমার মানে আমি প্রথমেই অনেক চর্বি কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। হুম, আরেকটা হুম, কথা বলতে ভুলে গেলাম যে যেই গরুর মাংসটায় আপনি বুঝবেন কিভাবে, একটা বলছিলেন না যে কিভাবে বুঝবো, হুম, হুম। যেই গরুর মাংসের চর্বিটা একটু ইয়েলোইশ, হলুদাভ, আপনি বুঝবেন যে সেই গরুটা হয়তো ঘাস ঘাস খাচ্ছিল বা ঘাস খেত। আর যেটার আচ্ছা। চর্বিটা একদমই বেশি হোয়াইট, সেটা ঘাস না, সেটা হয়তো এই যেসব খাবার পাওয়া যায় সেই ধরনের প্রচলিত যে খাওয়া খাওয়ায় তারা ফার্মে হুম, হুম। সেগুলি খাচ্ছে, তাহলে তার চর্বিটা একটু সাদা হবে। তো এটা আচ্ছা। একটা পার্থক্য। আর এটা আমি আরেকটা জিনিস বলি যে হুম, হুম, কোলেস্টেরলের কথা চিন্তা করি অনেক কিছু, যেমন গরুর মাংসে ইভেন অনেক ক্ষেত্রে মুরগির যে ডিম, ডিমে অনেক পুষ্টি থাকে আমরা জানি, যে কারণে হুম, হুম। তার চেয়েও কিন্তু অনেক বেশি থাকে। এবং বিশেষ করে আমি আচ্ছা। সাজেস্ট করব, আপনি বয়সের কথা বলছিলেন, হুম, যে হুম। আমি সাজেস্ট করব যারা মানে একদম মানে কিশোর কিশোরী বা বাচ্চা যারা মানে 6-7 বছর 8 বছর যারা খেতে পারে, তাদের গরু মাংস খাওয়া উচিত। এবং যারা আচ্ছা। ব্যায়াম করছে, রেগুলার ব্যায়াম করে, তাদের তো তারা তাদের তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন খায়, বিভিন্ন ধরনের মানে হুম, 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 হুম। আর মানে বিভিন্ন প্যাকে তারা প্রোটিন নিয়ে আসে, সেই প্রোটিন তারা খায়। তারা কিন্তু গরু মাংসকে খেতে পারে, গরু মাংস খুবই রিচ প্রোটিন, এবং তাদের ব্যায়ামের জন্য যেগুলো দরকার, জিঙ্ক, কপার এবং এই জিনিসগুলো থাকে, এবং এগুলি খুবই দরকার তাদের জন্য, যারা ব্যায়াম করেন তাদের জন্য খুবই দরকার। তা আরেকটা জিনিস বয়স্কদের কথা বললেন যে তারা হুম, চর্বিটা কেটে বাদ দিতে পারে, বা যখন হুম, হুম। সিদ্ধ করে মাংসটা, তখন যখন জমে যায়, জমে গেলে উপর থেকে চর্বিটা ফেলে দিতে পারে। তবে এটা এটা একটা কাজ করতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা যদি গ্রিল করি, গ্রিলে কিন্তু কম চর্বি থাকে মানে হুম। রান্না করার চেয়ে। তেলটা যেহেতু। হ্যাঁ, সেটা কিন্তু বয়স্করা করতে পারেন। আরেকটা রিসেন্ট একটা তথ্য আসছে, সেটা হচ্ছে যে বলা হয় যে ওভার কুকড গরু মাংসের চেয়ে মডারেটলি কুকড গরুর মাংস বেটার। বেটার এই সেন্সে যে যেটা ওভার কুকড হয়ে যায়, সেটাতে মাংসের ভিতর থেকে যে চর্বিটা, যে কোলেস্টেরলটা, সেটা বাইরে বেশি চলে আসে, তখন সেটা আমরা বেশি খেয়ে ফেলি। বেশি খেলে হয় কি, আমি যখন খাই সেটা হুম, হুম, হজম প্রক্রিয়ায় তো আসলে পুরো কোলেস্টেরলটা তো আসলে আমাদের শরীরে ঢোকে না এই হুম, কারণে হুম। যে আমরা তো সাথে যদি সালাদ খাই বা অন্য কিছু খাই, তখন কিন্তু কিছু কিছু চর্বি কিন্তু শরীরে ঢুকতে পারে না। কিন্তু যদি ওভারকুকড মাংসটা আমরা খাই, তখন কিন্তু সেটা খুব সহজেই মানে সুযোগ পায় আমাদের শরীরে মানে শোষিত হতে, মানে ঢুকে পড়াতে মানে জন্য সুবিধা হয়। কিন্তু যেটা একটু মডারেটলি কুক খাওয়া আমরা যেটা খাই সাধারণত, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা আপনারা দেখতে পারেন যে অনেকে অনেক বেশি নরম মাংস পছন্দ করেন, খুব হুম, বেশি হুম। নরম
ওভার কুক মাংসের চেয়ে মডারেটলি কুক আমি মাংসটাই ভালো এক্ষেত্রে হবে। ছোট একটি প্রশ্ন করতে চাই, কারণ জি দিনকে দিন যত সায়েন্টিফিক ব্যাখ্যা আসছে, আমাদের যে প্রচলিত ধারণাগুলো সেখান থেকে কিছুটা কিছুটা পরিবর্তন আসছে। যেমন আপনি এক্স্যাক্ট হ্যাঁ কিছুক্ষণ আগে সুন্দর করে বললেন যে আমরা সবসময় ভাবতাম যে গরুর মাংস একটু বেশি রান্না করে ওভার, আর সেটি হয়তো ভালো স্বাস্থ্যের জন্য। আপনি যেটি বললেন মডারেট, মানে এটি ভালো। তো হুম এক্ষেত্রে আরেকটি বিষয়, আমি যে প্রশ্নটি করেছিলাম শুরুতেই, যে আমরা যখন একদম তাজা মাংসটি পাচ্ছি, যেটি অনেকেই এখানে ভয় পান যে ব্লাড থাকে, জীবাণু ব্যাকটেরিয়া এগুলো যুক্ত হচ্ছে কিনা, সেটি আবার আমরা খাচ্ছি কারণ আমরা দূর থেকে অনেক সময় নিয়ে আসছি মাংসটি। হুম সেক্ষেত্রে আপনি শুরুতেই একটু প্রিজার্ভের কথা বলছিলেন কিংবা একটু সচেতন থাকার কথা বলছিলেন, এক্ষেত্রে হুম যদি একটু টিপস দিতেন, কারণ আমার সাথে হ্যাঁ অনেকেই কথা বলেছেন যে তাজা মাংসে ব্লাড থাকবে, এটির মধ্যে আবার জীবাণু যুক্ত হয়ে যাচ্ছে কিনা আমরা তো বুঝতে পারবো না। না সেটাই, কিন্তু কিন্তু ফ্রোজেন যে মাংসটা সেটাতে তো হুম রক্ত থাকে, হুম সেটা হুম, থেকে তো আমরা ওয়াশ করে রক্তটা আমরা বের করে দিই, তাই বের না? করে দিন। তো হ্যাঁ। এখানে ফ্রেশ রক্ত যখন থাকে এটা তো সহজেই বের হয়ে যাবে, কারণ ফ্রোজেন রক্তটা তো ফ্রোজেন অবস্থায় থাকে, সেটা গলবে, জমে সেটা যায়। বেরোতে হুম সময় হুম জমে যাওয়াটা বের হতে সময় লাগবে। কিন্তু এখানে কিন্তু খুব ইজিলি আপনি রক্তটা ক্লিন করে ফেলতে পারবেন। আরেকটা হুম জিনিস হুম হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে গরুর মাংসের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ওয়ার্ম থাকে, থাকতে পারে, এটা সাধারণত হুম হুম এই দেশে তো সম্ভব না, এই দেশে তো সব গরু চেক করা হয়, কারণ এখানে তো হেলদি হুম গরুটাই দেওয়া হচ্ছে, তাই না? তারপরও যেটা রিকমেন্ডেড সবসময়, যে গরুর মাংস সবসময় এটাকে মানে যতটুকু কুক করা দরকার প্রয়োজনীয় মাত্রা এটাকে কুক করতে হবে, কুক করে তারপর খেতে হবে, কারণ তা না হলে যদি এটা সিদ্ধটা যদি ঠিক মতো না হয় তাহলে হুম না, হুম মাংসের মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা কিন্তু বেঁচে থাকবে এবং সেটা হুম কিন্তু হুম। সমস্যা করবে। কাজেই মাংসটা যাতে খুব সঠিকভাবে সিদ্ধ হয়, রান্না করা হয়, সেটা করলেই হবে, কারণ আমরা আসলে সেটা করি, এই জন্যই আমার মনে হয় যে আমাদের এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই, কারণ আমরা আমাদের কমিউনিটিতে আমরা জানি হ্যাঁ। আমরা মাংসটা যথেষ্ট ক্লিন করি, এ ব্যাপারে আমরা সচেতন, যে কারণে এই প্রশ্নগুলো হুম করেছে। হুম কাজে আমরা ক্লিন করে নেই, আমরা খুব সুন্দরভাবে ক্লিন করি সবকিছু, এবং আমাদের রান্না তো আমাদের যে প্রসেস, আমরা নিশ্চয়ই সিদ্ধ না করে এরকম কম সিদ্ধ জিনিস তো আমরা খাই না সাধারণত। কাজে আমাদের এটা হুম নিয়ে হুম খুব বেশি চিন্তা করার কিছু নাই। আরেকটা হচ্ছে যে গরুর মাংসের ক্ষেত্রে যেটা মানে যারা একটু চিন্তা করেন যে কোলেস্টেরলটা বেড়ে যায় কিনা বা কোলেস্টেরলটা বেড়ে যাচ্ছে কিনা, হুম হুম তাহলে হবে কি এটার সাথে অবশ্যই অবশ্যই আপনি সালাদ রাখবেন, যে কোনো ধরনের সালাদ রাখবেন, টমেটো থেকে শুরু করে লেটিস বা অন্য যে কোনো শসা, এগুলি রাখবেন। এগুলি রাখলে হবে কি আপনি যে গরু মাংসটা খাচ্ছেন সেটা যে চর্বির যে অংশটা সেটা কিন্তু যখন এই অন্ত্রের মধ্যে যাবে, যখন লার্জ গাটে যাবে, তখন কিন্তু সেটা আমার শরীরে কিন্তু সেটা শোষিত হবে না, সেটা কিন্তু ওই যে ভেজিটেবলটা খাচ্ছি সে কিন্তু এটাতে বাধা দিবে এবং সেটা কিন্তু বেড়ে যাবে শরীর থেকে। এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই, এটা আমরা করতে পারি, এটা খুবই সিম্পলি, যাদের সালাদ খাওয়ার অভ্যাস আছে তারা দিক থেকে আমি মনে করি যে খুবই লাকি। আরটা হচ্ছে হুম। সালাদের ক্ষেত্রে এই গরমের মধ্যে একটা কথা বলা দরকার, যেটা ফুড পয়জনিং এর, কিন্তু ফুড পয়জনিং এর অন্যতম কারণ হচ্ছে কিন্তু মানে রটেন সালাদ, বিশেষ করে টমেটো কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায়। কাজে টমেটো যদি দেন আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যেন টমেটোটা নষ্ট না হয়, কারণ টমেটো যদি নষ্ট হয়ে যায় সেটা থেকে কিন্তু খুব সহজে ফুড পয়জনিং হয়। কাজে এই জিনিসগুলো আচ্ছা। আমরা একটু লক্ষ্য রাখতে পারি। আর গরুর মাংসের ক্ষেত্রে হজমের যেহেতু খাবার দাবারের কথা আসে, আমরা বোরহানি রাখতে পারি হজমের জন্য। হুম। আরেকটা ভুল ধারণা আমরা অনেক সময় করি কি, যে এই যে আমাদের যে সোডা বা অন্যান্য জিনিসগুলো আমরা কিন্তু মনে করি যেগুলো হজমে হেল্প করে, আসলে কিন্তু হুম এগুলো হুম। হজমে হেল্প করে না। জিঞ্জারের কথা হ্যাঁ এখানে আসে। জিঞ্জার এল একটু করে, হ্যাঁ জিঞ্জার এল আচ্ছা করে, কারণ এটাতে আদা থাকে, আদা একটু হজমে সাহায্য আচ্ছা করে, আচ্ছা। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, বাট কিন্তু কোক অন্যগুলা কিন্তু কিংবা অন্য কিছু না। না, অন্য কিছু করে না, কারণ ওগুলিতে হয় কি ওটা আপনাকে আরো এক ধরনের, ওইটা কার্বোনেটেড তো, ওইটা হুম আরো হুম উল্টা মানে সমস্যা করতে পারে, এটা আসলে ঠিক নাই ধারণাটা, এটা আমরা এক ধরনের অভ্যস্ততার কারণে আমরা নেই, কিন্তু এটা আসলে দরকার নেই, যদি প্লেন ওয়াটার হয় বেস্ট, বা লেবু পানি খান, আপনি শরবত খান, দ্যাটস গুড, দ্যাটস হুম গুড। হুম। বাহ! আপনি খুব এটাই। সুন্দর করে বললেন যে গরুর মাংসের পাশাপাশি সালাদ কিংবা আমরা যে পানীয়টি খাচ্ছি বোরহানি কিংবা জিঞ্জার আল, এগুলো হজমের ক্ষেত্রে একটু সাহায্য করবে। সাহায্য আরেকটি করে। বিষয় একটু জানতে চাই, যে খাসির মাংসের বিষয়টিও চলে আসে। রেড মিটের অংশ বিশেষে হ্যাঁ হ্যাঁ কোলেস্টেরলের একটু মাত্রা বেশি থাকে। তো সেক্ষেত্রে খাসির মাংস এবং গরুর মাংসের পরিমাণটি যদি বয়স ভেদে আপনি একটু বলতেন, যে আসলে, কারণ আমরা অনেক সময় কোরবানির ঈদে আমি দেখেছি যে হিসাব থাকে না যে আমি কতটুকু খাচ্ছি। ৩ বেলাই গরুর মাংস খাচ্ছি, পরের দিনেও খাচ্ছি, এবং অন্য কিছু না খেয়ে কোরবানির মাংসটির প্রতি আমাদের একটু আগ্রহ বেশি থাকে। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে শুরুতে বয়স ভেদে, যে বাচ্চাদের যাদের বয়স একদম তরুণ তাদের ঠিক আছে। কিন্তু একটু বয়স ভেদে জানতে চাই, ৪০ এর কোটায় যারা আছেন, ৫০ এর কোটায় যারা আছেন, ৬০ এর কোটায় আছেন, তাদের ক্ষেত্রে কি আপনি একটু পরিমাণটুকু যদি টিপস আকারে একটু বলতেন আমাদের দর্শকদের? যেটা হচ্ছে যে প্রতিদিন আমাদের যে কোলেস্টেরলের চাহিদা, মানে এটা হুম, বলা হুম। হচ্ছে যে অ্যাটলিস্ট 200 মিলিগ্রাম আমাদের ডেইলি খাওয়া উচিত। তো সেটা আচ্ছা। যদি হয় তো
মানে বলা হয় যে প্রায় 100 গ্রাম মাংসের মধ্যে হয়তো মানে 30-40 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে 200-300 গ্রাম খাওয়া তো সমস্যা না, ইজিলি খেতে পারেন। আচ্ছা, হ্যাঁ, মানে যে কেউ। 4-5 টুকরা, হুম, 4-5 হুম, টুকরা, হ্যাঁ, খেতে পারেন। আরেকটা কথা বলে দেওয়া দরকার যে আসলে কোলেস্টেরল একটা ভীতি আছে আমাদের, কোলেস্টেরল হুম, শুনলেই আমরা খুব ভয় পাই। হুম, এই হুম, কোলেস্টেরল কিন্তু মানে আজকে আমি সুযোগ পেয়ে বলতে চাই যে আচ্ছা, কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরের জন্য খুব দরকার, কারণ কোলেস্টেরলের আমাদের শরীরে যে যে কোষগুলো আছে এবং হুম, সেখানে হুম, যে কোষের যে আবরণ বা অন্যান্য যে এগুলো তৈরি হয়, সেখানে কিন্তু কোলেস্টেরল লাগে। এবং শরীরের সব জায়গায় সব সেলের মধ্যে কিন্তু কোলেস্টেরল, তার যে মেমব্রেন আমরা বলি, সেল মেমব্রেন, সেলের যে হুম, হুম, পর্দাটা, সেটার মধ্যে কিন্তু কোলেস্টেরল ছাড়া কিন্তু সেটা তৈরি হয় না। তার মানে কোলেস্টেরল আমাদের প্রতিদিন লাগছে। আমাদের শরীরে যে হরমোনগুলো তৈরি হয় তার জন্য হুম, হুম, কিন্তু কোলেস্টেরল লাগে। কাজে কোলেস্টেরল কিন্তু শরীরের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান, এটা লাগবেই। এই জন্যই আচ্ছা, কোলেস্টেরল অনেক কমানো যাবে না, অনেক যদি কমানো যায় আপনার শরীরের সমস্যা হবে, আপনার শরীরের ইমিউনিটি কমে যাবে, আপনার হরমোনের সমস্যা হবে, আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আপনার মাংসপেশি মানে প্রোটিন মানে আপনার মাংসপেশি গড়ে উঠবে না। কাজেই এই কোলেস্টেরল কিন্তু, ঘটনা হচ্ছে যে কোলেস্টেরলের কারণে হার্টের সমস্যা হয়, এটা সত্যি। হুম, কিন্তু আবার এটাও সত্যি যে আপনি হেলদি মানুষ, আপনারও কিন্তু হার্টের সমস্যা হতে পারে। সেটা ধরেন কারো কারো একটা বংশগত প্রভাব থাকে যে তাদের মধ্যে কোলেস্টেরল সব রক্তনালীতে জমে যাচ্ছে, যেটা মানে ফ্যামিলিয়ার যেটা হাইপারলিপিডিমিয়া হয়। তো হুম, সেটা হুম, একটা বিষয় আছে। কাজেই এই মানে মানে এটা এখন এখন কিন্তু যত দিন যাচ্ছে তখন কিন্তু এই যে সরাসরি আগে যেভাবে দায়ী করা হতো, দেখুন এখন কিন্তু বলা হচ্ছে যে প্রতিদিন একটা করে ডিম খেলে সমস্যা নেই, একসময় কিন্তু বলা হতো না এটা। কিন্তু এখন হুম, হুম, কিন্তু তাই মাংসের ব্যাপার আসছে যে রেড মিট এবং এবং হোয়াইট মিট, যেটা চিকেনের চিকেন, কথা বলছি, তো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য খুব একটা নেই, বরং চিকেনে কিছু কিছু জিনিস কম আছে এই এই রেড মিটের চেয়ে। কিন্তু আবার রেড মিটে কিছু সমস্যা, যেটা কোলেস্টেরলটা হাই, যেটা ওটাতে হুম, নাই, হুম, ওটাতে অনেক কম। তো এগুলি তারতম্য হচ্ছে, কিন্তু হার্ট অ্যাটাকের রিস্ক করে যদি বিবেচনা করা হয়, অনেক রিসার্চ কিন্তু রিসেন্টলি আসছে, তারা কনফিউজ, তারা খুবই মানে এমন কোনো সিদ্ধান্তে যেতে পারছে না যে হ্যাঁ শুধুমাত্র এই গরু মাংস বা রেড মিটই হার্টের সমস্যা করবে, এটা কিন্তু বলছে না এরকম সরাসরিভাবে। তবে এটা সত্যি যে কোলেস্টেরল, যে কোনো কোলেস্টেরল, শুধু রেড মিট না, অন্যান্য সোর্স থেকেও কোলেস্টেরল যদি আমরা খাই সেটা কিন্তু সমস্যা করবে। আরেকটা জিনিস আমরা হয়তো জানি না, আমরা, আপনি জানেন কিনা যে দক্ষিণ এশীয় মানুষদের মধ্যে সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের তুলনায় হার্ট অ্যাটাকের ঝুঁকি 4 গুণ বেশি। এর পেছনে বলা হয় যে আমাদের একটা জেনেটিক একটা সমস্যা আছে, বংশগতভাবেই আমরা একটু হার্ট অ্যাটাক প্রবণ জাতি, আমাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। এবং আরেকটা কথা বলা হচ্ছে যে আমাদের স্ট্রাকচারালি হুম, আমাদের রক্তনালীগুলি এমন, যেটা মানে অন্যান্য দেশে ইউরোপিয়ান বা আমেরিকানদের বা তাদের যে রক্তনালীর তুলনায় আমাদের রক্তনালীগুলো সরু, মানে স্ট্রাকচারালি আমাদেরটা সরু, আমাদের স্ট্রাকচারালি যদি সরু আচ্ছা, হয় তো আমাদেরটা তো খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। তো এইটা হুম, এইসব কারণে ঝুঁকি। আর দ্বিতীয়ত আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের ফুড হ্যাবিট, আমরা অনেক বেশি কার্বোহাইড্রেট খাই। এই কার্বোহাইড্রেট যখন বেশি খাই এটা কিন্তু পরিবর্তিত হয়ে শরীরের মধ্যে গিয়ে কিন্তু ট্রাইগ্লিসারাইড করে, সেটা কিন্তু ওয়ান অফ দ্য কোলেস্টেরল। কাজেই মানে আমাদের কিন্তু কোলেস্টেরলের সোর্স কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মাংস থেকে না যতটা পাই তার চেয়ে বেশি কিন্তু আমরা পাচ্ছি কিন্তু কার্বোহাইড্রেট থেকে, ভাত বা মিষ্টি জাতীয় খাবার আমরা বেশি আচ্ছা, খাই। আমাদের কিন্তু ওইটাও একটা বড় সমস্যা, আমরা কিন্তু ওইটা চিন্তা করতেছি, আমরা গরু মাংস নিয়ে অস্থির, কিন্তু আমরা যে পোলাও বিরিয়ানি যেভাবে হুম, খাচ্ছি বা অন্যান্য জিনিস মিষ্টি জাতীয় খাবার যেভাবে খাই, এত তো হুম, মনে হুম, হয় কেউ খায় না। কাজে সত্য, এটাই, কাজে এটা একটা বিষয়। তবে আমরা সব খাবারই খাবো, উৎসবে খাবার খাবো না এটা তো হবে না, তাহলে উৎসব কি? কাজে খাবার খাবো, মাথায় রাখবো, পরিমিত খাবো। যেটা হয় যে ওই যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, পরিমিত খেলে কোনোটাই সমস্যা না। কোরবানির ঈদে পরিমিত খাওয়া যায় আসলে, যেহেতু আমরা আগে থেকে একটা প্রস্তুতি থাকে, রোজার ঈদের সময় আসলে একটু বেশি খাওয়া হয়ে যায়। কিন্তু পরিমিত খেতে হবে, আপনি অল্প অল্প করে খাবেন, হুম, সমস্যা হুম, নেই। এবং বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা অনেক সময় বলে, ডায়াবেটিসের রোগীদের তো বলাই হয় যে দিনে অন্তত 5টা মিল খাবেন অল্প অল্প করে, কাজে অল্প অল্প করে খেলে সমস্যা নেই। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এগুলি কোনো সমস্যা নয় যে গরুর মাংস খাওয়া বা অন্য কিছু খাওয়ার সমস্যা নয়। তবে যেটা হয় আমরা অনেক সময় বুঝি না যে প্রসেসড মিট, যেটা যেহেতু গরু মাংস প্রসঙ্গ আসছে বলে ফেলি, হুম, হুম, যে প্রসেসড মিট যেটা আছে, যেটা সসেজ বা অন্যান্য জিনিসগুলো যেগুলো পাওয়া যায়, ওর মধ্যে অনেক কেমিক্যাল থাকে, উচ্চমাত্রার লবণ থাকে, যেগুলো রক্তচাপ বাড়াতে পারে। এবং সেই আচ্ছা, কেমিক্যালগুলোর কারণে বলা হয় যে দীর্ঘমেয়াদী যদি কেউ এগুলি খায় তখন তাদের মধ্যে একটা ক্যান্সারের প্রবণতা তৈরি হয়। তো সবকিছুতেই তো ক্যান্সারের প্রবণতা হতে পারে, কাজে আমরা তো জানি, কিন্তু আবার এটাও সত্যি যে সবার তো ক্যান্সার হচ্ছে না। কাজে প্রশ্ন হুম, কিন্তু হুম, থেকেই যায়, কারণ
ক্যান্সারের ঝুঁকির জন্য আমার শরীরে যদি একটা আগে থেকেই যদি মানে জিনগত একটা সমস্যা থাকে আমার মধ্যে, ক্যান্সারের জিন যদি থাকে, তাহলে তো আমি যাই করি না কেন কোনো এক সময় আমাকে ক্যান্সার ধরবেই। এটা একটা বিষয়। তারপরও পরিবেশ, পারিপার্শ্বিকতা তো অবশ্যই। স্মোকিং একটা বড় সমস্যা, সেটার কথা কিন্তু আমরা বলছি না। আমরা হুম, মাংসের দিকে বেশি নজর দিচ্ছি, যেটার মধ্যে অনেক ভালো জিনিসও আছে, কিন্তু খারাপ জিনিসও আছে। কিছু কোলেস্ট্রল, খারাপ জিনিস কখন আছে? আমি যদি বেশি খাই। বেশি মাংসে খারাপ খাই। কিছু নাই, মাংসে খারাপ কিছু নাই, মাংস পুরোটাই ভালো। কিন্তু সিগারেট তো পুরোটাই খারাপ, সেটা কিন্তু কেউ বলছে না যে সিগারেটটা ছেড়ে দিতে হবে। সেটাই। খুব সুন্দর করে টিপস হ্যাঁ, গুলো দিলেন। ঈদের শুভেচ্ছা রইলো সজল ভাই। আপনি ভালোভাবে ঈদ করুন। আর তার কারণটি হচ্ছে প্রবাসী আমাদের ঈদের আনন্দ আমরা যারা প্রবাসী বাংলাদেশী আছি এ নিজেদের মধ্যে ভাগাভাগি এই করে তো নিই। আপনার, এই যে আপনার সাথে কথা বললাম আজকে, এতে তো আমার একটা ঈদ শুরু হয়ে গেল। ঈদ শুরু হয়ে গেল, আমারও ঈদ শুরু হয়ে গেল আপনাকে দিয়ে। আমার ঈদের যে টিপস সেটি আপনার কাছ থেকে আমি পেলাম। সবশেষ উপসংহারে আজকে আমার দর্শকদের জন্য আর কি বলবেন? আহ, ও একটাই বলবো যে ঈদের সময় আমরা যারা কোরবানি দিচ্ছি, এবং হুম, এই মাংসগুলো যেন আমরা ঠিকভাবে প্রসেস করি, এবং যেগুলো থাকবে সেগুলো যেন আমরা ফ্রিজে ঠিকভাবে রাখি, পরিষ্কার করে যেন রেখে দিই। এবং তারপরে যদি আমরা চর্বির কথা ভাবি, যখন আমি প্রিজার্ভ করবো তার আগেই চর্বিটা খেতে বাদ দিই, এবং যদি বাদ দিতে পারি সেটা ভালো। এবং এই রান্নার, এবং বিশেষ করে রান্নার সময় আমরা লক্ষ্য রাখবো যে তেলটা ব্যবহার করবো এটার সাথে, সেটা যদি ক্যানোলা অয়েল হয় বা অন্য কোনো অয়েল হয় তাহলে ভালো। এবং আরেকটা জিনিস চেষ্টা করবো আমরা যেন বারবার এটাকে গরম না করি। আপনি জানেন যে তেল বারবার গরম করলে তার মধ্যে কিন্তু ক্যান্সারের মানে সৃষ্টিকারী উপাদান তৈরি হয়, কার্সিনোজেন তৈরি হয়। আচ্ছা। কাজেই এই যে কারণে ভাজা পোড়া একবার দুইবার ভাজা যেতে পারে, কিছু কিছু ক্যানোলা অয়েল আপনি দুইবার তিনবার ভাজতে পারবেন, হুম, বা সয়াবিন দুইবার তিনবার ভাজতে পারবেন, কিন্তু তার বেশিবার যখন এটা সিদ্ধ করবেন, প্রত্যেকবার যখন গরম করবেন, তখন কিন্তু তার প্রপার্টিসটা নষ্ট হয়ে যেয়ে তখন কিন্তু সেখানে কার্সিনোজেন তৈরি হচ্ছে, ক্যান্সারের উপাদান তৈরি হচ্ছে। এটা একটা কারণ, এই জন্য বারবার আহ, ইয়া করা উচিত না, কারণ ট্রান্স ফ্যাট তৈরি হয় যেগুলো শরীরের জন্য খারাপ, এবং সেগুলির কারণে বদহজম থেকে শুরু করে সবকিছু হতে পারে। আরেকটা হচ্ছে যে এরকম খেয়ে ফেললে অনেকের বদহজম হয়, একটু গ্যাস হয়। তো সেক্ষেত্রে আমরা একটু কম কম খাবো, একটু ধরেন লেবুর পানি খাবো, বা জিঞ্জার এলের কথা বললেন সেগুলো খেলে কম হবে। একটু হাঁটাচলা করব খাওয়ার পরে, হুম, হুম। হাঁটাচলা করলে ভাল লাগবে। এবং এইভাবে আমার মনে হয় যে এই মানে আমরা যেভাবে সবকিছু মানে ওভার ইটিংটা আমরা একটু প্রিভেন্ট করার চেষ্টা করব, তাহলেই আমার মনে হয় যে আমাদের এটা অনেক ভালো কাটবে। এবং আপনি খুব সুন্দর করে বলেছেন পরিমিত খাওয়া দাওয়া যেন খুব বেশি না হয়, পরিমিত সবকিছুই ভালো। হ্যাঁ, আপনি ভালো সেটাই। থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া আবারও কথা হবে টিপস জি। নিয়ে। এবং আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার জন্য শুভকামনা, আপনার যারা দর্শক আছেন তাদেরকেও শুভকামনা, এবং ঈদ মোবারক।